29 মে 2025 সেই দিনকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম সোনপ্রয়াগ থেকে সীতাপুরের উদ্দেশ্যে। সেই সীতাপুর থেকে আমরা পড়ছি যেটা ছিল আমাদের, সেই পড়ছিটা ইনকোয়ারি করে ভেরিফিকেশান করে আমাদের চলে যেতে হবে শেয়ার ট্যাক্সি করে আমাদের গৌরীকুণ্ডে। আর এখানে ওপরেতে হেলিপ্যাড রয়েছে, সেটাই আমরা সবাই দেখাদেখি করছিলাম। হেলিপ্যাডেও চেষ্টা করেছিলাম এর আগে এখানে আসার জন্য, কেদারনাথ ট্যুর করবার জন্য, কিন্তু আমরা সেটা পেরে উঠিনি। তো যাই হোক, এই হলো গিয়ে আমাদের সীতাপুরের বাস স্ট্যান্ডের একটা দৃশ্য। এই সীতাপুর এখান থেকেই আমরা চলেছিলাম শেয়ার ট্যাক্সি করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। বিশাল লাইন ছিল এবং প্রচণ্ড রোদ্দুর ছিল ওই দিন। এই রোদ্দুরের মধ্যেতে প্রচুর মানুষের ভিড়ও ছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড এখানে মা পার্বতী বাবা মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। এখানে মা গৌরী এবং সেই তপস্যা বাবা ভোলেনাথের জন্যই তপস্যা করেছিলেন, মা তাই এই নাম হয়েছিল গৌরীকুণ্ড। বাবাকে এখানে তপস্যা করে পেয়েছিলেন বলে তাই কারণের জন্য এই গৌরীকুণ্ডতে এখানে একটি স্থান আছে যেখানে মাকে দর্শন করলাম। তারপরেই যে স্থানে বসে পেয়েছিলেন বাবার জন্য তপস্যা করেছিলেন, সেই স্থানটিও দেখলাম। সেই স্থানটি এখানেই আছে, সেটাও আমরা দেখলাম। এবং তারপরে মাকে প্রণাম করে, মাকে দর্শন করলাম। মাকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম। এই হলো সেই স্থান যেখানে মা বসে বাবার জন্য ধ্যান করেছিলেন। তারপরে চলে গেছিলাম তপ্তকুণ্ড, যেই কুণ্ডতে সবাই স্নান করে কেদারের উদ্দেশ্যে যায়। এখানে একটা বলা বাহুল্য যে এই কেদারনাথ 22 কিলোমিটার পথ। সেই পথ অতিক্রম করতে ঘোড়া আছে, পিট্টু আছে, আর রয়েছে ডুলকি। আমি কিন্তু এই 22 কিলোমিটার গিয়েছিলাম পিট্টুতে করে। আমার কিন্তু লেগেছিল 10,000 টাকা। তো সেই পিট্টুর অভিজ্ঞতা কিছুটা আপনাদের কাছে ধরলাম। এবং রাস্তায় আমরা একটু টিফিন করেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, এবং পুরো 22 কিলোমিটার কিন্তু আমি ওই পিট্টুতে করে যাইনি। কোনো জায়গায় কিন্তু আমি হেঁটেছিলাম। আর একটা বলি, 22 কিলোমিটার যে রাস্তা সে কিন্তু দুর্গম এবং একদম বাজে রাস্তা, পাথুরের রাস্তা। তার মধ্যে বৃষ্টির জল পড়ে রাস্তা পিচ্ছল অবস্থায় হয়ে রয়েছে, এবড়ো খেবড়োও রয়েছে। অনেক জায়গা কিন্তু রাস্তা ভালো না। তার জন্য কিন্তু নিতে হবে ভালো জুতো, পরতে হবে ভালো জুতো, আর সাথে নিতে হবে ছোট্ট একটা পিট ব্যাগ, যের মধ্যে থাকবে একটু বিস্কুট, একটু জল, কিছু ওষুধ, দরকারি জিনিসপত্র, সেই সমস্ত যতটা কম পারা যায় সেই নিয়ে কিন্তু আমাদের রওনা হতে হবে। তার কারণ যত বেশি ওজন হবে লাগেজের, তত কিন্তু আমাদেরই কিন্তু চলাফেরা করতে কষ্ট হবে। তো আমরা এই রামবাড়া থেকে চলেছিলাম উপরে, এবং যত উপরে উঠছি তত মানুষকে দেখছি এত ঢল। কেন এই মে মাসেই এত একটা ভালো সিজন, এই সময়টাই কিন্তু কেদারনাথ যাওয়ার জন্য একদম ভালো সময়। রাস্তায় যেতে যেতে পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেটি দেখলাম। এবং প্রকৃতি এত সুন্দর করে নিজেকে সাজিয়েছে সেও দেখলাম। চতুর্দিকে পাহাড়ি রাস্তা, এবং পাহাড়ে এইভাবে যেতে গিয়ে মনে হচ্ছিল একসময় মাথাটাই যেন এর মধ্যে লেগে যাবে, এত দুর্গম রাস্তা। যারা ইউটিউব ফেসবুক করে এই সমস্ত ব্লগগুলো যারা করেন, তারা কিন্তু ভালো রাস্তাটাই দেখায়, খারাপ রাস্তা কিন্তু দেখায় না। তো আপনারা কিন্তু এই ভেবে আসবেন না যে খুব ভালো রাস্তায় আপনাদের চলাফেরা করতে হবে। সেই জন্যই কিন্তু আমার এতগুলো কথা আপনাদেরকে জানানো। আর এইখানে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয়, তাই জন্য কিন্তু রেইনকোটটা সঙ্গে নিতে ভুলবেন না। প্রচণ্ড ঠান্ডা পড়ে। আমরা কিন্তু রাত্রি 10টার সময় আমরা কেদারনাথ মন্দিরে পৌঁছেছিলাম। সেখানে একটা টেন্ট ভাড়া করেছিলাম। পার হেড আমাদের লেগেছিল 400 টাকা করে। সারা রাত্রির ঘুম হয়নি, আমরা বাবাকেই দর্শন করব বলে। তাই ভোর 3টোর সময় উঠেই ওখান থেকে বাবার দর্শন টিকিট নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সুন্দরভাবে দেখলাম বাবাকে, তার মন্দিরের চতুর্দিকে
যে জয় বিজয় পাহাড় রয়েছে সেই পাহাড় দেখলাম, হিমালয় পাহাড়, তুষার বৃত্ত পাহাড়। এই মন্দির কিন্তু 400 বছর ধরে বরফে ঢাকা ছিল। তাও এক আশ্চর্য ব্যাপার, মন্দিরের কোনো কিছু হয়নি, সে কিন্তু অক্ষতই অবস্থা ছিল। এই কেদারনাথের একটু গল্প বলি। আজ থেকে 5000 বছর আগে যখন পাণ্ডবরা তাদের জ্ঞাতি হত্যাতে যখন মোক্ষ লাভের জন্য, সেই পাপ খণ্ডনের জন্য যখন মহাদেবের শরণাপন্ন হয়, মহাদেব তখন দর্শন দেয় না। তারা অনেক তীর্থভূমি বাবাকে খোঁজে, ধ্যান করে, অনেক কিছু করে, কিন্তু বাবা তাদেরকে ধরা দেয় না। তখন এইখানে যখন আসে কেদারনাথে, এসে দেখে এক পাল ষাঁড়। তো সেই ষাঁড়গুলোর মধ্যে ভীম কিন্তু চিনতে পারে বাবাকে। বাবা তখন তার ভাইদের বলে যে আমি বিরাট আকার ধারণ করে এখানে যে জয় বিজয় নামে যে দুটো পাহাড় আছে তার কিন্তু মাঝখানে আমি দুটো পা দিয়ে দাঁড়াচ্ছি, তোমরা ওই ষাঁড়গুলোকে তাড়া করো। সেই ষাঁড়গুলো যখন তাড়া খেয়ে যখন পায়ের ফাঁক থেকে যখন যাচ্ছে, তখন কিন্তু বাবা আর ওই ভীমের পায়ের ফাঁক থেকে না গিয়ে তার নিজের দেহটাকে মাটির মধ্যে অন্তর্ধান করতে থাকে। সেই অবস্থায় ভীম কী করে, তার শরীরটাকে ধরে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তাই বাবার জটা পড়েছিল কল্পেশ্বরে, বাবার নাভি পড়েছিল মদ মহেশ্বরে, বাবার মুখ পড়েছিল রুদ্রনাথে, আর বাবার মুখ পড়েছিল নেপালে কাঠমান্ডু, যেখানে পশুপতি নামে পরিচিত। এই হলো বাবার মন্দিরের চতুর্দিক। এইরকম করে আমরা গিয়েছিলাম। তবে একটা কথা বলা বাহুল্য, যত তাড়াতাড়ি উঠে বেরিয়ে আসা যায় ততই ভালো। তার কারণ এখানেতে কিন্তু ওই বাবাকে টোকেন নিয়ে গিয়ে বাবাকে দর্শন করে বেরিয়ে আসবো, এই সিচুয়েশানটা কিন্তু হয় না। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, আর সেই জন্য এখানে প্রশাসনও কিছু বেশি করতেও পারে না। তো আমরা যখন মন্দিরের সামনে গেলাম, তখন দেখলাম যে মন্দিরের একদম দোরগোড়ায় ভৈরবকে। ভৈরব অনেকে অনেক উঁচুতে গিয়ে দর্শন করতে পারে না, তাই ভৈরবকে আমি কেদারনাথে বাবার দোরগোড়াতেই দর্শন করে নিলাম। আর দেখলাম মণি মহারাজ। মণি মহারাজ হলেন এক সন্ন্যাসী, যিনি 10 বছর ধরে এই কেদারনাথ ভূমিতেই নন্দীকে ধরে রয়েছে। এই মণি মহারাজ কথা বলতে পারে না, তার কারণ সে নাকি তার জীব বাবাকে উৎসর্গ করেছে। তো তাকে আমরা প্রণাম করলাম। সে কিন্তু প্রত্যেকেরই ডাকে সাড়া দিচ্ছে এবং একটা করে রুদ্রাক্ষও সবাইকে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগলো। জানি না, কোথাও হয়তো একটা আধ্যাত্মিক ব্যাপার। তবে একটা কথা বলা বাহুল্য, পা হাত পা থাকা অবস্থায়, অর্থাৎ চলাফেরা অবস্থাতেই কিন্তু এই সমস্ত তীর্থভূমিতে যাওয়াটা ঠিক। অনেক টাকা অনেক পয়সা কিন্তু সবসময় কিন্তু সাথ দেবে না। তো অনেক কিছু বলার মধ্যে থেকে এইটাই বলা যে শরীর স্বাস্থ্য যখন ভালো থাকবে, যখন সচ্ছল অবস্থা থাকবে শরীর, চলাফেরা করতে করতেই এই তীর্থভূমিগুলো দর্শন করে নেওয়াটাই ভালো। তার কারণ তীর্থভূমিতে গেলে পরে সেই অনুভব, মহিমা, ভগবানের যে মনে হয় যেন ভগবান যেন এখানেই বসবাস করছে, এই অনুভবটা কিন্তু হয়, যেটা আমার হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু এই মন্দির প্রান্ত পুরোটা ঘুরলাম। মন্দিরের এক জায়গাতে অমৃতকুণ্ড বলে রয়েছে, কোথা থেকে এই জল আসছে আমরা কেউ জানি না। তো সেই জল কিন্তু বাড়ির জন্য নিয়ে আসলাম। আর এখানে যখন 2013-তে যখন এখানে বান এসেছিল, অলকানন্দ নন্দা নদী এই পাহাড়ের উপরেই কিন্তু অবস্থিত। সেই বান 2013 ঘটনা আমরা কিন্তু সবাই জানি। যখন ওই বান যখন আসে, তখন যেন কোথা থেকে এক বিশাল আকারের এক শিলা এই মন্দিরকে বেষ্টন করে মন্দিরকে কিন্তু রক্ষা করেছিল। তো সেই পাথরকে এখন সবাই ভীমশিলা নামে পূজিত করে। আর এই মন্দিরের আরও একটু দূরে গেলে পরে উমানন্দের মূর্তি রয়েছে, সেটা আমি দেখিনি, সেটা আমার দেখার সময় হয়নি। এই হলো সেই ভীমশিলা। আর এই যে ত্রিশূলগুলো রয়েছে, এই ত্রিশূলগুলো নিচ থেকে নিয়ে আসা হয়েছে 165 টন ওজনের। এই সমস্তগুলো দেখে কিছু ছবি নিয়ে তারপরে ফিরে আসি আবার নিজের জায়গায়।